শুরু করি আবার নতুন একটি সেট এবিটি এর 3 নম্বর মডেল সেট হয়তোবা SC40। ঠিক আছে, কত নম্বর? SC40 পেজ। ওকে, এটা তো অনেক বড় হয়ে গেছে বেটে। চলো, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, তোমরা এবিটিএ বইটা সাথে নিয়ে বসো, ঠিক আছে, আমি সলভ করে দিচ্ছি আস্তে আস্তে। প্রথম প্রশ্ন বলেছে লবণ সেতুর কাজ। দেখো, লবণ সেতুর কাজ রিপিট কোয়েশ্চেন, আজকে তোমাদের রিপিট কোয়েশ্চেনের যে সিরিজটা আজকে আমি দিয়ে দিব, ঠিক আছে, দেখে নিও। লবণ সেতুর কাজ হলো দুটি অর্ধকোষকে মানে তড়িৎ নিরপেক্ষ রাখে এবং দুটি অর্ধকোষের মধ্যে তড়িৎ সংযোগ রাখতে সাহায্য করে এই লবণ সেতু, যার জন্য KNO3 টাইপের লবণ নিতে হয়, যাদের মধ্যে কপার মানে পটাশিয়াম এবং NO3- আয়নের যে গতিবেগ সমান হতে হয়, এটাই শর্ত আর কি। তারপরে এগার এগার যুক্ত করতে হয়, এটাই। পরবর্তী প্রশ্ন বলেছে আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, এর একক। আপেক্ষিক পরিবাহিতা দেখো, কাপ্পা = 1/r = L/A, তাই না? তো আপেক্ষিক পরিবাহিতার একক হবে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, এক কথায় যদি হয় ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, নেক্সট বলেছে নাইট্রোজেন হাইড্রোজেনের উৎপাদন হার দিয়েছে, হাইড্রোজেন গ্যাসের অন্তর্হিত হওয়ার মান নির্ণয় করতে বলেছে। তো সেক্ষেত্রে দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের রিয়েকশনটা আমি দিয়ে দিয়েছি। দেখো, এখানে ভরকের সূত্র যদি ইউজ করা হয় তাহলে কি হবে, দেখতেই পাচ্ছ তোমরা, ভরকের সূত্র যদি ইউজ করি কি হবে। এটা এদিকে একটা, এদিকে পার্টটা এদিকে এনে দিই, তাহলে সুবিধা হবে আমাদের। দেখো, আগে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে হেবার পদ্ধতিতে। এরপর আমরা যদি রেট রিয়াকশন ইউজ করি তাহলে কি হবে, বিক্রিয়ক পদার্থ আমরা মাইনাস দিয়ে চিহ্নিত করি, কারণ এই বিক্রিয়ক পদার্থের আর কি মানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তার জন্য মাইনাস চিহ্ন, আর হ্রাস ঘটতেছে তার জন্য মাইনাস চিহ্ন। তো কি হয়, ডি, অর্থাৎ আমাদের নাইট্রোজেনের যে গারত্ব ডিভাইডেড বাই ডিটি, কত সময় বিক্রিয়ার হার -1/3। আমরা জানি যাই হয়, যতটাই আর কি মূল সংখ্যা থাকে সেটা 1 বাই আকারে লিখতে হয়, 1 বাই আকারে লিখবো। তারপরে ½ ডি অ্যামোনিয়া নাইট্রোজেন। এবার হলো এই অ্যামোনিয়ার উৎপাদন হার দিয়ে দিয়েছে, এবার আমাদের বের করতে হবে হাইড্রোজেন। তাহলে আমরা এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যদি সমান করি তাহলে আমরা কি পাবো, দেখতে পাবো ডি নাইট্রোজেন, এই 3টা এখানে চলে যাবে, তাহলে 3/2 হয়ে যাবে। আর এর মানটা আমরা দিয়েছি 9.6, ক্যালকুলেট করলে 14.4 × 10⁻³ আসবে। ঠিক আছে, তারপর বলেছে যে কোন ক্ষেত্রে বিক্রিয়ার হার সব থেকে বেশি হবে। দেখো, কে একটা দিয়েছে K = 10, তারপরে কে একটা দিয়েছে 1, আর কে একটা দিয়েছে 10⁻⁻10। আমরা জানি বিক্রিয়ার হার নির্ভর করে কে এর উপর, হার ধ্রুবকের উপর। কে এর মান যত বেশি বিক্রিয়ার হার তত বেশি। কে এর মান 10, এখানে সব থেকে বেশি, আর এটা তো সব থেকে কম, মাইনাস আছে না, তো হয়ে গেল। নেক্সট প্রশ্ন বলেছে বিক্রিয়ার ক্রম যদি 2 হয়, তাহলে বিক্রিয়ার ক্রম যদি 2 হয় মানে N = তোমাকে 2 বলে দিয়েছে, আর কোশ্চেনটা দিয়েছে বলে যে মোল -y ডট লিটার y সেকেন্ড ইনভার্স y, এরকম থাকে। তাহলে ইকুয়েশনটা কেমন দেখতে হবে, মানে এই আর কি, এই যে ধ্রুবকটা মানে ধ্রুব বলছি, এই যে হার ধ্রুবকের এককটা কেমন দেখতে হবে। দেখো, আমরা জানি, সূত্র জানি যে মোল 1 - 1 লিটার n-1 আর সেকেন্ড -1, এটা তো কোনো তাৎপর্য নেই, এটা বাইরেই থাকে। তাহলে n এর মান যদি আমরা এখানে 2 বসাই তাহলে উত্তর হচ্ছে -1 L × -1, তাহলে এটা উত্তর পেয়ে গেল, -1 1 -1 হবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী একটি জটিল যৌগের সমবায়গুলি আঁকাতে বলেছে। আসলে ইএন বলতে কার কথা বলেছে, ইথিলিন ডাইঅ্যামিন। কার কথা বলেছে, ইথিলিন ডাইঅ্যামিন। আসলে এই যে ইএনটা এখানে এসেছে, আসলে জিনিসটা এমন দেখতে, নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে হাইড্রোজেনের সাথে, CH2 CH2 দেন নাইট্রোজেন। এই যে জিনিসটা, এটা এইভাবে দেখানো হয়েছে। দেখো, একটা প্রোডাক্ট সিস পাবো আর একটা আমরা ট্রান্স প্রোডাক্ট পাবো। ঠিক আছে, দুটি সময় পেলাম। এবার চিলেটিং লিগেন্ড কাকে বলে, চিলেটিং লিগেন্ড কাকে বলে, এটা বহুতবার রিপিট কোশ্চেন আছে, আমি উদাহরণ দিয়েছি, বাট চিলেটিং লিগেন্ড আমি বলে দিয়েছি তাও আর মুখে মুখে, রিপিট কোশ্চেনে তো পেয়ে যাবে। তাছাড়া আমি যে রিপিট কোশ্চেনে যে সিরিজটা বের করবো আজকেই বা কালকের মধ্যে আপলোড করে দেবো, পিডিএফটা দারুণ একটা পিডিএফ, ওর মধ্যেই সমস্ত রকম যে বারবার রিপিট কোশ্চেন হয়েছে যে অ্যানালাইসিস করার পর ওটা দিয়ে দিয়েছি, পেয়ে যাবে। এবার চিলেটিং লিগেন্ড যে কাকে বলে, যে সমস্ত লিগেন্ডে, ঠিক আছে, একাধিক ধাতব পরমাণু থাকে, আর যারা হলো ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে যেটা বলয়াকার, তখন ওটাকে বলবো আমরা চিলেটিং লিগেন্ড। যেমন ইএন, ইথিলিন ডাইঅ্যামিন, এই যে এটাই এটাই বলতে হয় যে বলয় গঠন করেছে, এটা এক প্রকার চিলেটিং লিগেন্ড। ইথিলিন ডাইঅ্যামিন চিলেটিং লিগেন্ড ফর্মেশন হেল্প করে।
নেক্সট পরের প্রশ্ন কি বলেছে, ডি এর প্রশ্ন, এ থেকে ডি শনাক্তকরণ করতে বলেছে। দেখো মিথাইল নাইট্রাইল গ্রুপের মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাকে বলা হয় হাইড্রোজেন দাতা। কি বলা হয়? হাইড্রোজেন দাতা। আসলে কেমন ভাবে হয়েছে দেখো, CH3C ট্রিপল বন্ড এন, হাইড্রোজেন দাতা না, একটা বন্ড ভাঙলো এক একটা হাইড্রোজেন, এক একটা হাইড্রোজেন, আবার একটা বন্ড ভাঙলো এক একটা হাইড্রোজেন, এক একটা হাইড্রোজেন, তাহলে হয়ে গেল আর CH3CH2NH2, তাই না? এই যে পেয়ে গেলাম আমরা। এরপরে Na2 দিলে কি উৎপন্ন হবে? Na2 দিলে কি হবে? NH2টা কনভার্ট হয়ে যাবে OH এ, অর্থাৎ ইথানল তৈরি হবে। কি যাবে? ইথানল। ইথানল তৈরি হবে। আর ইথানলের পর মধ্যে এখন যদি আমরা হ্যালোফর্ম রিয়াকশন করাই, কি করাই? হ্যালোফর্ম রিয়াকশন করায়, তাহলে উৎপন্ন হবে আমাদের মেন প্রোডাক্ট CHX3। এক্সটা এখানে কি নেওয়া হয়েছে? আই, তাহলে উৎপন্ন হবে CHI3, আইডোফর্ম। নাম কি তার? যার কালার হলো হলুদ বর্ণের অধক্ষেপ দিবে। নেক্সট প্রশ্ন, অথবা একটা প্রশ্ন রয়েছে যে নাইট্রোমিথেনের মধ্যে দিয়ে যদি ক্ষারীয় মাধ্যমে Cl2 গ্যাস চালনা করা হয় তাহলে কি উৎপন্ন হয়? তাহলে আমরা পাবো হলো টিয়ার গ্যাস, ক্লোরোপিক্রিন। কি পাবো? টিয়ার গ্যাস, ক্লোরোপিক্রিন। ঠিক আছে, টিয়ার গ্যাস, যেটা আর কি কাঁদানো গ্যাস বলে, বিভিন্ন আর কি মানে ধরো কোথায় একটা ঝামেলা লেগেছে, তো পুলিশরা সেখানে একটা টিয়ার গ্যাস ফায়ার করে। ঠিক আছে, আশা করি দেখেছো। চলো পরের প্রশ্ন, বলেছে নাইট্রোবেনজিনকে সহজে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় কেন? দেখো, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় আমাদের অনুঘটক হিসেবে আমরা ব্যবহার করি হলো AlCl3, তাই না? AlCl3, আর AlCl3 যখন ব্যবহার হয়, এই AlCl3 নাইট্রোবেনজিনের সাথে রিয়াকশন করে, আর যা একটা অত্যন্ত মানে খুব নিষ্ক্রিয় একটা জলীয় যৌগ গঠন করে, যা বিক্রিয়া বাধা দেয় না। তার জন্যই আমরা AlCl3 আমরা অনুঘটক এবং নাইট্রোবেনজিনকে ফ্রিডেল ক্রাফট রিয়াকশনে অংশগ্রহণ করা হয়, আর যার কারণে এই যে নাইট্রোবেনজিনকে আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি ফ্রিডেল ক্রাফট অ্যালকালেশন অ্যাজ ওয়েল এজ অ্যাসাইলেশন, দুটা বিক্রিয়ায় আমরা অংশগ্রহণ করাতে পারি। নেক্সট, পরের বিক্রিয়াতে বলেছে অ্যানিলিনের ক্ষারীয় ধর্ম ইথাইল অপেক্ষা কম কেন? দেখো, এটা রিপিট কোশ্চেন, তাও আমি একটু হালকাভাবে একদম সহজ মানে লভ্যভাবে আর কি বলে দিয়েছি। দেখো, এখানে CH3CH2 রয়েছে, এটা হলো আর গ্রুপ, হ্যাঁ কি না? আমরা জানি প্লাস আর, এরা কি করে? বন্ধন ইলেকট্রন জোড়কে ঠেলে, যার কারণে প্লাস আর ইফেক্টের কারণে বন্ধন জোড় ইলেকট্রনকে কার দিকে খেলবে? নাইট্রোজেনের মধ্যে এমনি লোন পেয়ার আছে, যার কারণে আলো লোন পেয়ারের আধিক্যতা বেড়ে গেল। তার আধিক্যতা যদি বেড়ে যায়, মানে অনেক চলে আসলো না, তাহলে লোন পেয়ার যে দান করতে পারবে, লোন পেয়ার যদি দান করতে পারে, লোন পেয়ার যদি দান করতে পারে, তাহলে এর বেসিসিটি বেড়ে গেল, মানে ক্ষারকীয়তা বেড়ে গেল। অপরপক্ষে অ্যানিলিনের নাইট্রোজেনের যে লোন পেয়ার, এটা কিসে চলে যাচ্ছে? রেজোনেন্সে। রেজোনেন্সে যদি চলে যায়, তাহলে লোন পেয়ার আর অ্যাভেলেবেলই থাকলো না কাউকে দেওয়ার জন্য, আর বেসিসিটি কমে গেল। ঠিক আছে, এইভাবে লিখতে পারো বানিয়ে। 2 এর এ প্রশ্ন, সরল ভোল্টীয় কোষে নাচ ইকুয়েশন লিখতে বলেছে, আর ইএমএফ, ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয় করতে বলেছে। চলো নির্ণয় করা যাক, দেখো কি বলেছে। আমরা ইকুয়েশনটা লিখলাম, Fe2 প্লাস দুটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, অক্সিডেশন হলো, আর Ag2 প্লাস দুটা ইলেকট্রন গ্রহণ করেছে, Ag কনভার্ট হলো, রিডাকশন। এবার Ag হতো, বাট 2 দিয়ে গুণ করার পর 2Ag প্লাস আর 2 হলো, আর মেন ইকুয়েশন আমরা পেয়ে গেলাম এটা। এরপর ই নট সেল আমরা কি জানি? ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, তাহলে ই ক্যাথোড থেকে অ্যানোড বের করার ই নট সেল আমরা 1.24 পেয়ে গেলাম। আর ই সেল বের করার যে সূত্রটা আমরা জানি, যে ই সেল আমরা কিভাবে বের করি? ই সেল ইজ ইকাল টু ই নট সেল, আর যদি 25 ডিগ্রির কথা বলে, তো 0.059 ডিভাইডেড বাই এন ফ্যাক্টর, মানে কটা ইলেকট্রনের কথা বলেছে, লগ আমাদের বিক্রিয়ক বিক্রিয়ক পদার্থ, সরি বিক্রিয়াজাত পদার্থ বা বিক্রিয়ক পদার্থ রয়েছে Fe2 প্লাস, আর এদিকে আছে Ag প্লাস, তার উপরে স্কোয়ার। এবার কথা হলো, এরা তো সলিড না, সলিডের জন্য আমাদের বিক্রিয়ক গারত্ব 1 হয়, তো এটা আমরা 1 ধরেই করি। এবার প্রত্যেকটার মান দেওয়া আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটার মান। এবার প্রত্যেকটির মান যদি ভ্যালু যদি আমি বসিয়ে দিই, তাহলে ইকুয়েশন দেখতে পাচ্ছ কেমন দাঁড়াচ্ছে। এরপর যে ইকুয়েশনের উত্তরটা তোমারে হওয়ালে বাতান সাথী, তোমরা ক্যালকুলেট করে নিবা। ঠিক আছে, এবার পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে কপারের ঘনত্ব দিয়েছে, ক্ষেত্রফল দিয়েছে, এবং বেদ আস্তরণযুক্ত 5 অ্যাম্পিয়ার তড়িৎ কতক্ষণ ধরে চালনা করতে হবে আর কি, তাই বলেছে। দেখো, প্রত্যেকটার মান আমি লিখে নিয়েছি। যখন ক্ষেত্রফল দিয়েছে 100 সেন্টিমিটার স্কোয়ার, বেদ দিয়েছে 10⁻³ সেন্টিমিটার, আর তাহলে আয়তন আমরা পেয়ে যাব A × D দিয়ে 0.1 সেন্টিমিটার। আয়তন পেয়ে গেলে আমরা কি বলে, ভরও পেয়ে যাবে V × D। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম আমরা ভর 0.894। আর যদি ভর পেয়ে যায়, তাহলে আমরা তো জানি যে W = QE/F, আর কিউ মানে কি?
আইটি, কিউ মানে আইটি, আর ই মানে তো তড়িৎচালক বল, যেটা আমরা দিয়ে দিবে, এফ মানে 96500। এবার জিনিসটা বের করতে কি বলেছে, বের করতে বলেছে আমাদের সময়। তো সময়টা বের করার জন্য ই এর মান তো আমরা জানি, তাই না, দিয়েছে হয়তো। তারপর তোমরা দেখে নিও, আশা করি সুবিধাজনকই হবে। না বুঝলে তো আমি আছি, আমি ব্যাচে তো তোমাদেরকে বলেই দিব, তাই না, ব্যাচে বলবা, আমি বলে দিব। ঠিক আছে, চলো শুরু করা যাক। হুম, এরপর আমাদের পরের প্রশ্ন, বিয়ের প্রশ্ন, জিঙ্কের লবণগুলি বলেছে সাদা কিন্তু কপারের লবণগুলো রঙিন কেন? আরে ভাই, এটা তো সেরা কোশ্চেন। দেখো, জিঙ্কের লবণগুলো সাদা কেন? প্রথম কথা, জিঙ্ক Zn2+ থাকে, যার কারণে D10 3D10 হয়, ডি অরবিটাল রয়েছে ভর্তি, নো ডিডি ট্রানজিশন, যার কারণে লবণগুলো সাদা, কোনো কালার শো করে না। কপার 2+এ কপারের দেখো ডি অরবিটাল সম্পূর্ণ ফাঁকা নেই, মানে সম্পূর্ণ ফাঁকা নেই মানে সম্পূর্ণ ফাঁকা, কি সরি, কি বলতে কি যাচ্ছি, হ্যাঁ, 9টা আছে না, 10টা ইলেকট্রন থাকার কথা, 9টা আছে, তাহলে সম্পূর্ণ ভর্তি নেই, কিছু ফাঁকা আছে, যার কারণে ডিডি ট্রানজিশন হবে এবং এটা রঙিন হবে। পরবর্তী প্রশ্নতে কি বলেছে, আম্লিকতার আর কি আহ, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। আমরা জানি আম্লিকতা কিভাবে বৃদ্ধি পায়, অ্যাসিডিক পাওয়ার বৃদ্ধি পায় মাইনাস আই এফেক্টের কারণে, বা তাছাড়া অ্যাসিডিক পাওয়ার বৃদ্ধি পায় অক্সিডেশন নাম্বারের উপর ভিত্তি করে, বা অ্যাসিডিক পাওয়ার অনেক সময় দেখা গেছে যে অক্সিজেনের নাম্বার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটা দিই, বাট প্রায়োরিটি আমার সব থেকে 1 এটা, তারপরে এটা, দেন এটা। আগে আমরা অক্সিডেশন নাম্বার বের করবো, অক্সিডেশন নাম্বার বের করলে যে MnO2+4 দেখায়, MnO2+3, আর এখানে Mn+2, তাহলে এর অক্সিডেশন নাম্বার বেশি, তাহলে এর জারণ ক্ষমতা মানে অ্যাসিডিক পাওয়ার বেশি। নেক্সট, KMnO4 এর ডি নট, মানে কোনো ইলেকট্রন না থাকা সত্ত্বেও এরা রঙিন হয় কেন? দেখো, KMnO4 এ MnO4- ম্যাঙ্গানেটে +7 আছে, যেখানে ডি নট, কিন্তু তাও রঙিন, কারণ এরা ফলো করে LMCT, মানে লিগ্যান্ড টু মেটাল ট্রান্সফার, মানে ম্যাঙ্গানিজের মধ্যে অক্সিজেন যে আয়নটি রয়েছে এর যে চার্জটি তিনি মানে ম্যাঙ্গানিজ পরমাণুকে স্থানান্তর করে, যার কারণে এটি রঙিন দেখায়। বুঝতে পারলাম, মানে ডিডি ট্রানজিশন করলেই যে রঙিন হবে তার কোনো কথা নেই। কিছু জটিল যৌগ রয়েছে যারা LMCT করে, বা কিছু কিছু জটিল যৌগ না থাকা সত্ত্বেও তার মানে লিগ্যান্ড বা তার আয়নটা কেন্দ্রীয় ধাতব পরমাণুতে নেগেটিভ আধান স্থানান্তর করার মাধ্যমে, ট্রানজিশন করার মাধ্যমে এরা রঙিন হয়ে থাকে। ঠিক আছে, চলো পরবর্তী পেজ, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে কি বলি, আমি বললাম, আবারও বললাম, তোমরা এনসিআরটি বলতেছি, তোমরা এবিটিএ বইটা সামনে রেখে নিয়ে করো। ঠিক আছে, পরের প্রশ্ন, Sm2+, ঠিক আছে, আচ্ছা, K2Cr2O7 কে K2Cr4 এ রূপান্তর করবো কিভাবে? KOH এবং হিট দিলেই আমাদের এই যে ক্রোমেট আয়নটা, হয়তো হলুদ বর্ণের যে মানে লবণটা আমরা পেয়ে যাব। নেক্সট, সি এর এক Ce4+ জারক, রিপিট কোয়েশ্চেন যে ল্যান্থানাইডের সংকোচনের মান অ্যাক্টিনাইডের থেকে মানে অ্যাক্টিনের সংকোচনের মান ল্যান্থানাইডের অপেক্ষা বেশি হয় কেন? কারণ ল্যান্থানয়েডে ইলেকট্রন এন্টার হয় 4f অরবিটালে, অ্যাক্টিনয়েডের বহিস্থ ইলেকট্রন এন্টার হয় 5f অরবিটালে, আর আমরা জানি আবরণী প্রভাব কার বেশি, 4f এর আবরণী প্রভাব বেশি। আর এটা আমরা অন্তত জানি যে আবরণী প্রভাব যত কম হবে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বেড়ে যাবে, যত আকর্ষণ ক্ষমতা বেড়ে যাবে তার উপর নিউক্লিয়াস বাইরের কক্ষের ইলেকট্রনকে নিজের দিকে টেনে রেখে দিবে, যেতে দিবে না। তার জন্য 5f এর ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বেড়ে যাওয়ায় তার আকারটা সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, নেক্সট, এ ব্লকের ইলেকট্রন বিন্যাস চেয়েছে N-2 F⁴ আগে আমি মাইনাস পড়তাম, হ্যাঁ, আর তারপর বুঝতাম না, না তেমন স্যার ছিল না। 1 থেকে 14, N-1 D2 0 to 1 আর NS2। ল্যান্থোনাইডে 4f, তার জেনন নিব, আর অ্যাক্টিনয়েডে রেডন নিব। 4f এর জন্য 4 5 6, আর রেডনের জন্য 5 6 7, আর ইকুয়েশন একদম সেম আগেরটার মতো। পরের প্রশ্ন, ডি এর 1, দেখো কি বলেছে, তার যে কোশ্চেন গুলো, যে নিউবিমাম ট্যান্টালামের পারমাণবিক ব্যাসার্ধ সমান কেন, এগুলো সব রিপিট কোশ্চেনের মধ্যে পেয়ে যাওয়া বস। ঠিক আছে, তারপর চলো দেখো, নিকেলের রয়েছে এখানে +2 যদি দেখি, তারপর দেখতে হবে ক্লোরিন উইক ফিল্ড এগেন, এখানে পেয়ারিং হবে না, এখানে পেয়ারিং হবে না, হাই স্পিন কমপ্লেক্স তৈরি করবে। আর এখানে যেহেতু কোবাল্ট রয়েছে, পেয়ারিং হবে। ঠিক আছে, এরা হলো লো স্পিন কমপ্লেক্স তৈরি করবে। লো স্পিন কমপ্লেক্স তৈরি করবে। ঠিক আছে, এবার 3D8 4s2 ছিল, এবার 3D8 4s2 কি বলে লো স্পিনের জন্য 3D8 এর যে ইলেকট্রনটা কি হবে,
স্পিন করে যুগ্ম হয়ে যাবে, যার কারণে এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না, যুগ্ম ইলেকট্রন তার মানে ডায়াম্যাগনেটিক। কিন্তু পরবর্তীতে এখানে যদি লো স্পিনের জন্য, হাই স্পিনের জন্য পেয়ারিং হবে না, আর দুর্বল লিগেন্ডের জন্য পেয়ারিং হচ্ছে না, যার কারণে দুটো অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছি, এটা পরাচুম্বকীয়। চুম্বক ভ্রামক নির্ণয় করতে গেলে n × n+2, উত্তর আমি এখানে 2 নিয়ে করতে পারবো, তাই না? 2 নিয়ে করতে পারবো। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। অর্গানিক, আচ্ছা তার আগে কিছু কোশ্চেন মিস হয়ে গেলো, ওটা নিচের দিকে লিখেছি আমার মনে আছে। হ্যাঁ, Fe3+ এর চুম্বক ভ্রামক নির্ণয় করতে হবে। দেখো Fe3+ এর Fe6 আছে আর -3, তাহলে Fe এখানে 3+ হিসেবে আছে। আর আমরা জানি লোহার ইলেকট্রন বিন্যাস কি হয়, আর্গন 3d6 4s2, 3d6 4s2, তাহলে 3টা ইলেকট্রন চলে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের 3d5 হলো। আর আমাদের তাহলে অযুগ্ম ইলেকট্রন কত, 5 হয়ে গেলে বা 5 বা 5-এর বেশি হয়ে গেলে আমাদের কি করতে লাগে, 8 থেকে বিয়োগ করতে লাগে। তাহলে কত আসলে আমাদের, তাই কি না? বুঝতে পারলে কি বুঝতে পারলে না? 5 হয়ে গেলে 5ই থাকে, সরি সরি, 5 যদি হয়, 5-এর বেশি হয়ে গেলে 8 থেকে বিয়োগ করতে লাগে। 5 যদি থাকে তাহলে ওটাই ওর অযুগ্ম ইলেকট্রন, 5 আছে তাহলে 5টাই ওর অযুগ্ম ইলেকট্রন। তাহলে মিউ আর একটু আগে যেটা করলাম 35 আসবে, যেটা 5.9 বোর ম্যাগনেটন, এটাকে বলে বোর ম্যাগনেটন একক। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, ম্যাঙ্গানিজ। এবার ম্যাঙ্গানিজ সায়ানাইডের মধ্যে আয়নে একটি অযুগ্ম ইলেকট্রন আছে, সিএফটি দ্বারা ব্যাখ্যা করতে বলেছে। দেখো ম্যাঙ্গানিজ রয়েছে H2O6, যেখানে H2O হলো উইক ফিল্ড লিগেন্ড হিসেবে কাজ করে, আর সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগেন্ড হিসেবে কাজ করে। তো স্ট্রং ফিল্ড লিগেন্ড মানে কি বুঝেন? স্ট্রং ফিল্ড লিগেন্ড মানে যে ক্রিস্টাল ফিল্ড বিভাজন স্প্লিটিং এনার্জি না, ওটা হলো ইলেকট্রনের জোরবদ্ধকরণ শক্তির থেকে বেশি হয়। কিন্তু যখন উইক ফিল্ড লিগেন্ড থাকে তার বিপরীত ঘটে। এখানে Mn2+ হিসেবে থাকায় তার ইলেকট্রন বিন্যাস হয় 3d5, এখানে Mn+4 হিসেবে থাকায় তার ইলেকট্রন বিন্যাস হয় 3d5। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম, Mn2+ আর MnCN6। ঠিক আছে, উপরে 4+, মানে আসলে তো এখানে 4+ তো না, এখানে ম্যাঙ্গানিজ চারিদিকে, এখানেও Mn+2 হিসেবেই আছে, এখানেও ম্যাঙ্গানিজ +2 হিসেবেই আছে, ইলেকট্রন বিন্যাস তো সেম হলো। এবার সিএফটিটা দেখি, যেহেতু এখানে কি বলে স্ট্রং উইক ফিল্ড লিগেন্ড, উইক ফিল্ড লিগেন্ড উইক লিগেন্ড, তার জন্য এখানে পেয়ারিং হবে না, হাই স্পিন একটা কমপ্লেক্স তৈরি করবে। কিন্তু এখানে যেহেতু সাইনেট রয়েছে, এটা হলো স্ট্রং ফিল্ড লিগেন্ড, এখানে কি হবে, এখানে জোরবদ্ধকরণ হয়ে যাবে, T2 দিতে জোরবদ্ধ হয়ে যাবে, লো স্পিন কমপ্লেক্স তৈরি করবে, আর যার কারণে এখানে একটি অযুগ্ম ইলেকট্রন পড়ে থাকবে, দেখতে পাচ্ছ। আর ওটাই আমরা সিএফটির মাধ্যমে ব্যাখ্যা করলাম। নেক্সট, নাইট্রোবেনজেনের মধ্যে, নাইট্রোবেনজেনের আগে উপরে কিছু কোশ্চেনটা আমার রফা দফা করে নিই। বলেছে অ্যানিলিন থেকে অর্থোনাইট্রো অ্যানিলিন কি পাবো। দেখো অ্যানিলিনের মধ্যে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড আর পিরিডিন দিলে কি উৎপন্ন হবে, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দেখতে কেমন হয়, CH3 C ডবল বন্ড ও অক্সিজেন। ঠিক আছে, এবার এদের মাঝখানে যদি আমরা হাইড্রোজেন বন্ডিং, মানে এখানে তো হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছ, তো লোভনীয় এদের কাছে, তো লোভনীয়র কারণে কি হবে, একটা পার্টের এন্টার করে যাবে, এইচ এন্টার হয়ে এইচ বন্ড ভেঙে গিয়ে এদিকে একটা এইচ, এদিকে একটা যদি এইচ দিয়ে দিই, তাহলে উৎপন্ন হয়ে যাবে আমাদের NaCO3 অ্যাসিটানিলাইড। এই অ্যাসিটানিলাইডের মধ্যে যদি মিক্স অ্যাসিড, মিক্স অ্যাসিড বলতে কার কথা বলেছে, গাঢ় HNO3, মানে কনসেন্ট্রেট HNO3 এবং কনসেন্ট্রেট H2SO4 নাইট্রেশন করাবে, নাইট্রেশন হবে অর্থ আর প্যারাতে। আমাদের অর্থ পজিশনটা দরকার, এটা মুখ্য হলো, বাট অর্থ পজিশনের উপরে যদি আমি H3+ দিই, এটা কনভার্ট হয়ে যাবে NH2 তে, যেটা দরকার আমাদের। নেক্সট বলেছে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের ওপর এই প্রোডাক্টটা দিলে উৎপন্ন কি হবে, আরে ভাই এটা কাপলিং রিঅ্যাকশন, তো কাপলিং রিঅ্যাকশনে কি হবে, কাপলিং রিঅ্যাকশনে কি হবে, উৎপন্ন 2 ফিনাইল অ্যাজো 2 ন্যাপথল, মানে ন্যাপথল দিলে কি উৎপন্ন হয়, লাল বনের একটা অ্যাজো ফর্মেশন তৈরি হবে। চলো এটা তো বললাম। নেক্সট একটা অথবা একটা প্রশ্ন দিয়েছে, অথবা প্রশ্নের উত্তরটা যে C6H5NO2, C6H5NO2, আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটাই বলছি আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমার করলাম হলো বিজারণ, তো বিজারণ করলে কি হবে, অক্সিজেন হাটাও, হাইড্রোজেন এন্টার করো, তারপরে Na2 0.5 ডিগ্রি HCl দিলে ডায়াজোটাইজেশন। ঠিক আছে, করলে কি হবে, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এরপর CaCN দিলে কি হবে, স্যান্ডম্যান রিঅ্যাকশনের মাধ্যমে কি উৎপন্ন হবে, সাইনোবেঞ্জিন, আর H3+ আমি একটু এক্সট্রা ভাবে অ্যাড করেছি, আমাদের বেঞ্জোইক অ্যাসিড পেয়ে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট
পরবর্তী প্রশ্ন 3-এর উত্তরে চলে গেলাম, যে 3-এর 25 ডিগ্রি উষ্ণতায় 30% সম্পূর্ণ হতে যে 10 মিনিট সময় লাগে, তাহলে 70% সময় হতে কত সময় লাগে? দেখো এটা আর কি টোটকা বলেছিলাম, কি টোটকাটা এখানে বলে দিয়েছি। আচ্ছা, তো যদি বলে 70%-এর জন্য কি বের করবো, কিভাবে বের করবো? দেখো আমরা নিব কে 2.303 ডিভাইডেড বাই টি লগ এ নট বাই এ। ঠিক আছে, এটা একদম খুব সহজভাবে করতে গেলে এভাবে করবা। 2.303 টাইম দিয়ে দিচ্ছে তোমার 10 মিনিট, লগ উপরে 100 বসিয়ে দেওয়া সব সময়, আর 70 বলছে 70 থেকে 100 বিয়োগ করো 30 হয়ে গেল, একদম ডাইরেক্ট, অত খাটাখাটনি দরকার নেই। না আগে 30 বলেছে না, তো 30 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 100 থেকে 30 বিয়োগ করলে হয় 70, শূন্য শূন্য কাটা। তারপর এটাকে লগ 10 বাই লগ 7, লগ 10 তো 1, আর লগ 7 এর মান পুট করে 0.84 আসলো লগ 7 এর মান। এবার 1 মাইনাস 0.84 ইন্টু 2.30 দিয়ে 0 দিয়ে গুণ করলে আমরা 0.0357 পেয়ে গেলাম। পরবর্তীতে একদম সেম, একদম সেম, একদম ওরকমই 70%-এর জন্য 70 থেকে 100 বিয়োগ 100 থেকে 70 বিয়োগ 30 আসবে। তারপর লগ 10 এর মান তো 1, লগ 3 এর মানটা পুট করে আমাদের 33 পয়েন্ট সামথিং কিছু আসবে, যেটা তোমরা দেখবা, আমি তোমাদেরকে বলবো, খাটতে তো তোমাদেরই হবে ভাই। পরবর্তী প্রশ্ন, শব্দ প্রথম ক্রম বিক্রিয়া, হাই রে এটা যে কতবার এসেছে, রিপিট কোশ্চেন ভাই। ঠিক আছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একক, দ্বিতীয় ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একক কি হয়? আমরা জানি মোল লিটার মাইনাস 1, 1 মাইনাস এন ইন্টু এস মাইনাস 1। প্রথম ক্রম বললে 1 বসাবা, দ্বিতীয় ক্রম বসালে 2 বসাবা, তাহলে এনের জায়গায় বুঝতে পারছো 2 বসাবা। ঠিক আছে, এই যে চলো পরের প্রশ্ন। বলেছে যে রাসায়নিক বিক্রিয়া আণবিকতা 3-এর বেশি কম পাওয়া যায় কেন? ঠিক আছে, 3-এর কম পাওয়া যায় কেন, মানে কারণ কি? কার্যকরী সংঘর্ষ অভাবের কারণে, তারপর জটিল বিক্রিয়ার পদ এবং একাধিক একাধিক ধাপে সম্পন্ন হওয়ার জন্য এই কার্যকরী সংঘর্ষ আর কি আমাদের 3-এরই চেয়ে বেশি কম পাওয়া যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম, মানে আণবিকতা 3 বা তার চেয়ে বেশি কম পাওয়া যায় এরকম। ঠিক আছে, সংঘর্ষের অভাব, জটিল বিক্রিয়া পথ, জটিল বিক্রিয়া পথ মানে কি একটা বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য একাধিক পথ পথ ওরা বেছে নেয়। ঠিক আছে, এরপর কতটা হলো বলেছে 2 নম্বর প্রশ্নের একটা অঙ্ক দিয়েছে, যে কি বলেছে প্রশ্নটা দেখো, বললাম না বইটা সামনে রেখে করতে হবে। 27 ডিগ্রি থেকে 10 ডিগ্রি করলাম এ প্লাস বি, বিক্রিয়ার হার ধ্রুবক 10 গুণ বাড়ে সক্রিয়করণ শক্তি। প্রত্যেকটা আমি ডিটেল ভাবে লিখে দিয়েছি। 10 গুণ বৃদ্ধি পারে মানে K2 বাই K1, T1 300, T2 হলো 310, আর আর মানে 8.31 জুল মোলিন বাই কিলো ইউনিভার্স। এবারে প্রত্যেকটার মান যদি আমরা এই যে লগ ইকুয়েশন, মেন ইকুয়েশন লগ K2 বাই K1 ইজ ইকুয়াল টু 2.303, সরি ভুল করে দিলাম, EA বাই 2.303 8.314। আর আমি তোদেরকে তো ব্যাচে আগেই বলেছি যে এটার মান তোরা মানে ক্যালকুলেশনের জন্য 19.14 মনে রেখে দিবি, ক্যালকুলেটিভ আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 T2। এবার এই প্রত্যেকটার মান যদি বসাও উত্তর পেয়ে যাবে। আমি বললাম না তোমার এ হওয়ালে এবার তোমার সাথে, এবার তোমরা করবা ক্যালকুলেশন, আমি কি করবো? আমি তো ক্যালকুলেটর দিয়ে বসেছি ভাই, তাড়াতাড়ি করাতে হবে না, নাহলে তো দেরি হয়ে যাবে। আচ্ছা চলো, ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ ক্রম বিক্রিয়া, অ্যাসিটালডিহাইডের উপর 450 ডিগ্রি উৎপন্ন রিয়াকশন করলে এটা মিথেন আর কার্বন মনোক্সাইড উৎপন্ন করতেছে। তাহলে রেটটাও নির্ভর করে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড, এটা পরীক্ষালব্ধ রাশি। আমরা জানি যে বিক্রিয়ার ক্রম একটা পরীক্ষালব্ধ রাশি, বাট আসলে আসলে তো তেমন হয় না। তোমাদের মনে হতে পারে প্রথম ক্রম একের, বাট আসলে ভগ্নাংশ ক্রম পরীক্ষালব্ধ রাশি। নেক্সট, এবার চলেছে কি বলেছে সাইনাইডের উপর এসেনসিয়াল টু গাঢ় সেল দিলে কি হবে? আর এবার স্টিফেন রিঅ্যাকশন, স্টিফেন রিঅ্যাকশন। ঠিক আছে, বেনজালডিহাইড উৎপন্ন হবে। তারপর রয়েছে CH3CO হোল টু ও আর CH3CONA অ্যাসিটালডিহাইড, আর চোনা দিলে কি উৎপন্ন হবে? এই এটা তো আমরা একটু আগেই মনে করলাম, ওটাই দিয়েছে। বা ইনডাইরেক্টলি তুমি দেখো ব্যাপারটা, এখানে তো NH2 দেওয়া নেই, আমরা ধরে নিলাম NH2 দিলে এটা হবে, আর যদি CHO দাও তাহলে এই রিঅ্যাকশনটা কোন, এই রিঅ্যাকশনটাকে কি বলে? এটাকে বলে পার্কিন রিঅ্যাকশন বলে। ধরো দেখো আমি আমার বইয়ে তো, আমার বই মানে কি আমি যার কাছ থেকে বইটা নিয়েছি তার বই এখানে খালি দাগ দেওয়া আছে, দাগের উপরে কোনো কিছু চিহ্ন টিহ্ন কিচ্ছু নাই। NH2 যদি নাও তাহলে তুমি এইভাবে করতে পারো, আর যদি CHO নাও তুমি পার্কিন বিক্রিয়া এটা বানাতে পারো।
এবার সিএইচও নিব না, কারণ কি বলতো, যেহেতু বুঝতেই পারতেছি এটা আমার অ্যানিলিন থেকে কোশ্চেন করেছে, তাহলে NH2 নিব। তাও আর কি আমি দিলাম। আচ্ছা যাই হোক, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন চলে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলেছে বেনজালডিহাইড আর ফর্মালডিহাইডে 50% ইনওয়েজ দিলে কি উৎপন্ন হয়? আরে ভাই, এটা তো মনে হয় অ্যালডল কন্ডেনসেশন না? হ্যাঁ, তো এটা কি উৎপন্ন হয়? এটা অ্যালকোহল উৎপন্ন হয়, আর একটা হলো না, অ্যালডল কন্ডেনসেশন না, এটা এটা ক্যান্নিজারো রিঅ্যাকশন। অ্যালডল কন্ডেনসেশন আলাদা, আলফা হাইড্রোজেন তো নেই, ক্যান্নিজারো বিক্রিয়া। নেক্সট রিপিট কোয়েশ্চেন, পরবর্তীটা রোজেমান বিক্রিয়া ফর্মালডিহাইড তৈরি করা যায় না। এবার ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইড মধ্যে রিঅ্যাকশন, দেখো অ্যাসিটালডিহাইডের মধ্যে এটা রয়েছে CH3CO, কিটোমিথাইল গ্রুপ রয়েছে। আর কিটোমিথাইল গ্রুপ যাদের মধ্যে থাকবে তারা হলো হ্যালোফর্ম রিঅ্যাকশন দেবে, আর হ্যালোফর্ম বিক্রিয়া উৎপন্ন হয় আইডোফর্ম, হলুদ বর্ণ, হলুদ বর্ণে ওদেরকে। নেক্সট নাইট্রো গ্রুপ যত থাকবে তার অ্যাসিডিক পাওয়ার থাকে, আর প্যারা বুঝছে না, আহা ওয়াও ভাই, তার অ্যাসিডিক পাওয়ার তো আরো বেড়ে গেল। তার অ্যাসিডিক অ্যাসিডের উপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে কি উৎপন্ন হবে? দেখো CH3 সি ডবল বন্ড ও, এদিকে ওইচ। আমি বললাম না, এরা হলো, এদেরকে বলা হয়, কি বলা হয়, হাইড্রোজেন দাতা। হাইড্রোজেন দিয়ে বেড়ায় সবাইকে, দেখো হাইড্রোজেন দাও তাহলে, হাইড্রোজেন দিয়ে বেড়াও। এদিকে একটা বন্ড দিলাম, এক একটা হাইড্রোজেন, এক একটা হাইড্রোজেন, হ্যাঁ কি না? বুঝতে পারলে কি না? এবারে এটা তো জল হয়ে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, কি কি হয়েছে? আচ্ছা শুরু করি। তারপর আবার এখানে বন্ড, এখানে বন্ডটা ভেঙে আমরা এখানে একটা হাইড্রোজেন, তারপর একে একটা হাইড্রোজেন, তাহলে এটা তো জল হয়ে বেরিয়ে চলে গেল, তো পড়ে থাকলো CH3 CH2 হুইচ। ওকে, নেক্সট এর উপর PCl5 দিলে কি হবে? এই যে দেখতেই পাচ্ছি আমরা, ক্লোরিন এন্টার হবে, জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেল। তাহলে এবার এরপর সাইনাইড দিলে, ক্লোরিনটাকে সাইনাইড রিপ্লেস করবে, আর সাইনাইডের উপর H3+ দিলে কি হবে? একটু আগে এটা মনে করালাম। তারপরে পরের কোশ্চেন করেছে, এটা কার্বক্সিলিক অ্যাসিডের গঠন লেখো যা টোলিন বিক্রিয়া সারা দেয়। কার্বক্সিলের ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। আসলে সমাপ্ত হয়ে গেল। ঠিক আছে, সামনের যে সলিউশনগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিব, PDF এর জন্য গ্রুপে দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসো, আমি দিয়ে দিব। আর ব্যাচে ভাই তোদেরকে তো বলেছি জেরক্স কপি নিয়ে নিতে, তাই না? জেরক্স কপি নিয়ে নিলে তোদেরই সুবিধা হবে। ঠিক আছে, ওকে, সবাইকে ভালো করে পড়াশোনা করো, হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।